ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়ে আছে। এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলে অযোধ্যার আর বৃষ্টির মধ্যেও নেভেনি। এটা কেমন করে সম্ভব হলো? এটা না জানলে নিরঞ্জনবাবু কাকার কথাই বা কেন বলবেন? কি ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার অপেক্ষা করছি। একেবারে চুপচাপ সবাই। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই গল্পখানিক চ্যানেলে সাদর আমন্ত্রণ। আমাদের চ্যানেলের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের গল্প। আমি বা আমরা মানে আমাদের 51টি পরিবারে আমরা 7 ভাই, ভাইপো ভাইজিরা আর 2-3টে ভাগনা ভাগ্নি মিলেমিশে থাকতাম সবাই। হই হুল্লোড়, পড়াশোনা, গল্পগুজব, খেলাধুলা সব কিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি, ক্রমে বৃষ্টিটা জাঁকিয়ে এলো। সার্পেন্টাইল লেনের এখনকার চেহারার সঙ্গে 60 বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনি। সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখো বেঁকে গিয়েছে, 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোন দিকে কোনখানে তার হদিশও পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না। এর উপর এদিকে নেবুতলা, শশীভূষণ দে স্ট্রিটের চেহারা মানেই আম, জাম, কাঁঠাল আর সুপারি নারকেল মিলে এক জঙ্গুলে চেহারা। চোর ডাকাতের ভয় যত না সাপ কোপ পোকামাকড়ের ভয় তার থেকে বিস্তর। এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয় ভয় চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকে। তার মধ্যে ভর সন্ধে অমন বৃষ্টি, কিন্তু মুষলধারে ওই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজবের শেষ হয়নি। দুমদুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা, দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজল। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয়। নড়লাম না। নদা আমাদের মধ্যে বেশ মোটাসোটা, জোয়ান জোয়ান চেহারা। তিনি গিয়েই দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা, কাকা, বড় সবাই, তারা যে যার ঘরে বিশ্রাম করছিলেন। তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়ে আছে। এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক, তার গায়ের ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা এমন অযোধ্যার আর বৃষ্টির মধ্যেও নেভেনি। এটা কেমন করে সম্ভব হলো? পায়ের জুতো টুতো ভিজে জবজবে, মাথায় একটা সাবেকি ধরনের ফেল্ট ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকাকে বলো নিরঞ্জনবাবু এসেছেন। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথায় বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন, তিনি আর নেই, এটা না জানলে নিরঞ্জনবাবু কাকার কথাই বা কেন বলবেন? ভদ্রলোক মানে নিরঞ্জনবাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন। বড় কাকা বেশ ভারিক্কি মানুষ, কর্তা কর্তা ভাব, রাশভারী চেহারা, কম কথা বলেন, কিন্তু কথাগুলো সব দরকারি। তবে নিরঞ্জনবাবু নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্তসম্মত হয়ে দোতলা থেকে নিচে নেমে এলেন। কি ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার অপেক্ষা করছি। একেবারে চুপচাপ সবাই। বড় কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জনবাবুর হাতটা ধরলেন।
বললেন, আরে নিরঞ্জনদা, তুমি একেবারে ভিজে গেছো। এসো এসো, ভেতরে এসো। বড় কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন। কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জনবাবু। ভিজে জামা প্যান্ট খুলেছেন, ওয়াটার প্রুফটা জুতো জোড়াও। আমাদের বাড়ির কারো পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন। এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড়গড় করে বলে গেলেন, তোমরা সবাই আমাকে দেখে বিশেষ করে বৃষ্টির ভেতর এই রাতে হতভম্ব হয়ে গেছো, তাই না? হ্যাঁ, হতভম্ব তো হওয়ারই কথা, নইলে কোথায় ডেনমার্ক, 7 সমুদ্র 13 নদী পার, আর কোথায় এই কলকাতার এদোগলি সার্পেন্টাইন লেন। আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন সেজদা। আসলে সেজদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয় তার। ব্যাপারটার মধ্যে সেজদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি। কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসেই কথাগুলো বললেন। সেজদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জনদা। বললেন, হঠাৎই আসতে বাধ্য হলাম। মধ্য কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল আমার বরাবরই, কারণ মধ্য কলকাতাটাকেই আমরা আসল কলকাতা বলে জানি। আমার এক এদেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতার শাঁখারীটোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে, অনেকগুলো ঘর, সব মিলে দারুণ পছন্দসই বাড়ি। আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্র করি, কেনার ব্যবস্থা করি, ভালো হয়। তা আমি ভাবলাম, মানে চট করে তোমাদের কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমরা কাছে থাকবে, ভালোই হবে। তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটেই চলে এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সামন্ত, মানে আমার ওই বন্ধু ভদ্রলোক 27 জুন ট্রামে কাটা পড়ে মারা গেছেন। আমি বিস্মিত হলাম। হরিহর বাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল 3 জুলাই, মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটা লিখেছিলেন। এ কেমন করে সম্ভব? গোজা মিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম। অ্যাডভান্স হিসাবে 5,000 টাকাও দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে। তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসাই যখন, শুভ সংবাদটা তোমাদের জানিয়েই যাই। তা আসি আসি করে এমন সময় রওনা দিলাম, মুষলধারে বৃষ্টি। কি বৃষ্টি! ভিজেনে একেবারে জ্যাবজ্যাবে হয়ে গেলাম। ভাগ্যিস পাজামাটা দিলে। বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন। নিরঞ্জনবাবু রাজি হলেন না, বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব, এখন যাই। উঠে পড়লেন নিরঞ্জনবাবু। সেজদা বললেন, আপনার প্যান্টকোট এসব কি করে নেবেন? জুলু জুলু চোখে ভদ্রলোক সেজদার দিকে চেয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানা দিয়ে গেলাম, এতগুলো ছেলে আছো, সামান্য পোশাকটাও কাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জনবাবু। মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব। আরও অবাক যেটা, সেজদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। গটগট করে চলে গেলেন, বলে গেলেন, শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়ার পাট সেরে একে একে যে যার মতো শুয়ে পড়লাম। রাত 10টা বেজে গেছে। আমার ঘুম এলো না, নানা কথা ভাবতে লাগলাম। শাঁখারীটোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে। সেখানেই আজ রাত কাটাবেন নিরঞ্জনবাবু। বাড়িটার একটা বদনাম আছে, অনেকে বলে ভুতুরে বাড়ি।
নিশিরাত্রে 2 প্রহরে কি করছেন তিনি কে জানে, কেমন আছেন তাই বা কে জানে। একটা বল হরি হরি বল চিৎকার শোনা গেল। এই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি। রাত তখন 2টো। বল হরি শব্দটায় কাটা দিয়ে উঠল সারা শরীরে। কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এক সময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল। উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে নিরঞ্জনবাবু এসেছিলেন। শেষদাই দরজা খুলে দিয়েছিলেন। শেষদা বলছেন, ঘুম আসছিল না ভালো, হঠাৎ সদর দরজার কড়া নড়ে উঠল। মনে হলো কেউ এসেছে বুঝি। ভয় ভয় করছিল, তবু কেন আমার পা দুটো টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা খুলে দিলাম, চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক নিরঞ্জন বাবু। বড় কাকিমা বললেন, আমাদের কাউকে ডাকলি না কেন? নদার পালোয়ান পালোয়ান চেহারা, প্রায় উত্তেজিত হয়েই বললেন, শেষদার এত ভয়, তার উপর সপ্তাহতেই ওস্তাদি। থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? শেষদা বললেন, আমাকে বললেন আমি ভেতরে যাব, তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে যাব। আমি সকালের প্লেনেই ডেনমার্ক চলে যাচ্ছি। আমার আগে ভাগেই যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটাই সেখানে এসে ওগুলো পরলেন, রেখে গেলেন পায়জামা পাঞ্জাবি। আমার দিকে কেমন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজাটা দিয়ে দিলাম। আমরা সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড, এত সব ঘটল, আমরা কেউ জানতেই পারলাম না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরও গম্ভীর হলেন। কি বুঝলেন, কি ভাবলেন, বললেন নদাকে, তুই আমার সঙ্গে আয়। নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা। ঘণ্টাখানেক সময়ও গেল না, ফিরে এলেন দুজনে। হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জনবাবু ভোর ভোর সময় এখানে আসতেই পারেন না। শেষদাকে দেখিয়ে বললেন, ও যা বলল, কি করে বলল বুঝতে পারছি না। রাত 1টার সময় নিরঞ্জনবাবু মারা গেছেন। তার ডেড বডি ঘিরে পুলিশি পাহারা দিচ্ছে। শাখারিতলার বাড়িওয়ালা বললেন, নিরঞ্জনবাবু যে ঘরে শুয়েছিলেন রাত 1টা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার ছেলেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে। খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখছেন নিরঞ্জনবাবুর মৃতদেহ মেঝেতে পড়ে আছে। ছোট কাকা ব্যস্ত সম্মতভাবেই প্রশ্ন করলেন, আচ্ছা, তার পরনে তখন কি পোশাক ছিল, শুনলে কিছু? বড় কাকা বললেন, হ্যাঁ, আমরা তো দেখেই এলাম, আমাদের দেওয়া সেই পাঞ্জাবি পায়জামা। আশ্চর্য, শেষদার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না। নিরঞ্জনবাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে এসে। আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসার শ্রদ্ধার শেষদা নিরঞ্জনবাবুর অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। নিরঞ্জনবাবু বলেছিলেন শেষদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। এই ঘটনার আলোচনায় যারা মৃত্যু রহস্য নিয়ে অভিজ্ঞ তারা বলেছিলেন আসন্ন মৃত্যু সম্বন্ধে কেউ কেউ আগাম জানতে পারেন। নিরঞ্জনবাবু নামের ভদ্রলোক সত্যি ডেনমার্ক থেকে শাখারিতলার বাড়িটা কিনতে এসেছিলেন। সত্যি তিনি এক রাতে বৃষ্টি ঝরা দুর্যোগ মাথায় নিয়ে সার্পেন্টাইল লেনে আমাদের বাড়িতে এসে তার পোশাক ছেড়ে আমাদের দেওয়া পায়জামা পাঞ্জাবি পরে গিয়েছিলেন। তার অবচেতন মন জানতে পেরেছিল শাখারিতলার ওই ভুতুরে বাড়িতেই তার মৃত্যু হবে এবং আমাদের শেষদাকেও অ্যাক্সিডেন্টেই মঙ্গলবার দিনেই মরতে হবে। তাই শুধু জানা যায়নি এত লোক থাকতে শেষদাকেই কেন নিরঞ্জনবাবুর পছন্দ হয়েছিল।